গত ৩রা মে ২০২৫ শনিবার অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন আহিরা 0365 এর সদস্যরা ময়ূরহাট বগুড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, যা বর্তমানে শ্রীমতী গৌরী সরকার সেবা প্রতিষ্ঠান নামে পরিচিত, সেই মন্দিরটি দর্শন করতে যান। তারপর 4th মে, তারপর 4ঠা মে ২০২৫ রবিবার আইরা 0365 এর বিচারে আইরা আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ নদিয়া ওয়েস্ট বেঙ্গল সম্মান ভূষিত করা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তথা শ্রীমতী গৌরী সরকার সেবা প্রতিষ্ঠানকে। মাননীয় শ্রী অনিমেষ সরকার মহাশয়ের হাতে তুলে দেওয়া হলো সম্মাননা। আর এই প্রসঙ্গেই কি বলছেন মন্দির কর্তৃপক্ষ থেকে সেই মন্দিরের সদস্যরা, আসুন দেখে নিই। রাধা গোবিন্দ মন্দির, যেটা কিনা শ্রীমতী গৌরী সরকার সেবা প্রতিষ্ঠান নামে পরিচিত, সেটি কত সালে এবং কার দ্বারা স্থাপিত হয়? এটা অ্যাকচুয়ালি কাজটা শুরু হয়েছিল আপনার 2020-তে, কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠিত উদ্বোধন হয় আপনার 2022-এ মার্চ মাসে উদ্বোধন হয়, 19শে মার্চ উদ্বোধন হয়। তখন থেকে এটা কন্টিনিউ সেবা পূজা চলছে এবং এখানে নিত্য সেবা হয়, সকাল থেকে রাত অবধি নিত্য সেবায় চলে। এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং কলকাতা থেকে যদি কেউ আসতে চান, শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী যে কোনো এলাকা থেকে কেউ আসতে চাইলে তারা কিভাবে আসতে পারবেন? এটা আমার একটা গ্রামের নাম ঘোষনগর, কাছাকাছি স্টেশন মৌরাট স্টেশন শিয়ালদা গেদে যে লোকাল আছে, ট্রেন চলে, সেটা শিয়ালদা গেদে যে লাইন আছে সেই লাইনে মৌরাট একটা স্টেশন, তার আগে স্টেশন বগুড়া পরের স্টেশন মৌরাটে নেমে টোটো করে 5 মিনিট লাগবে, বা কেউ যদি হেঁটে আসতে চায় 10 মিনিটেও হেঁটে আসতে পারেন। যদি কেউ সরাসরি আপনার গেদে লোকাল না পায়, তবে রানাঘাট, যে কোনোভাবে রানাঘাটে এসে রানাঘাট থেকে গেদে আসার ট্রেন আছে। এছাড়া বাসেও আসা যায়, কেউ যদি কৃষ্ণনগর এদিক থেকে আসে, কৃষ্ণনগর থেকে বাস করে সে বগুড়া আসবেন, বগুড়া থেকে আবার ট্রেন করে বা বগুড়া থেকে ডাইরেক্ট অটো করেও এই ঘোষনগর মন্দিরে আসা যায়। মন্দিরটি কতটা জমির উপর অবস্থিত এবং মন্দিরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কেমন হতে পারে? মন্দিরটি এই মুহূর্তে যেটুকু জায়গার উপরে করা আছে, এটা প্রায় 1 বিঘে জায়গার উপরে মন্দিরটা নির্মাণ করা আছে। মন্দিরটা আপনার 40 ফুট চওড়া, আর সামনের দিকে 42 ফুট আছে, 42/40, 3তলা ফাউন্ডেশন। আর সর্বোচ্চ চূড়ার যে একদম সর্বোচ্চ আছে তাতে 54 ফুট হাইট আছে, গ্রাউন্ড লেভেল থেকে 54 ফুট সর্বোচ্চ হাইট। মন্দিরটি তৈরি করতে কি কি উপাদান ব্যবহৃত হয়েছে এবং এটির কি বলবো, কারা তৈরি করেছেন, যারা মিস্ত্রি বা যারা কিনা কারিগর, তারা কোথা থেকে এসেছেন বা তারা কোথাকার? মন্দিরটা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন কারিগর এসেছিল, কিন্তু মূলত মায়াপুর এবং পূর্বস্থলী, বর্তমানে পূর্বস্থলীর একটা দুটো মিস্ত্রি ছিলেন, বাবা ছেলে, আর সঙ্গে ছিলেন মায়াপুরে যে বামন পুকুর আছে, সেই বামন পুকুরের ওইখানকার মিস্ত্রি ছিলেন। আর এখানে যে পুতুলের কাজগুলো দেখছেন, পুরোটাই বামন পুকুরের মিস্ত্রিরা করেছে, রংটাও ওরাই করেছে। নদিয়া মূলত হচ্ছে মন্দিরের জন্য বিখ্যাত, সারা বিশ্বের কাছে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দির রয়েছে, যেটা নদিয়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দির রয়েছে। তা আপনাদের এই মন্দিরটি তৈরির পিছনে মূল উদ্দেশ্য বা ভাবনাটা মূলত কি? অ্যাকচুয়ালি এই মন্দির নির্মাণের মূল উদ্দেশ্যই আমি মায়ের কাছ থেকে অনুপ্রাণিত, মা বাবার কাছ থেকে অনুপ্রাণিত। অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তারপরে মায়ের কাছ থেকে শিখেছি যে কীভাবে ঠাকুর সেবা করতে হয় বা আমাদের ধর্মীয় যে আচরণগুলোকে করা। এবার দেখছিলাম যে আস্তে আস্তে আমাদের ধর্মীয় যে আমরা যারা সনাতনী আছি আর কি, সনাতনীরা আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছিল যে এমন একটা গ্রামের মধ্যে যদি কিছু একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়, যে প্রতিষ্ঠানটাকে সামনে রেখে এলাকার মানুষজন সেই ধর্মীয় অনুমোদনের মধ্যে আসবে এবং তাদের ধর্মটাকে সংরক্ষণ করা বা বাঁচানোর চেষ্টা করবে। এই উদ্দেশ্য নিয়ে মূলত এই মন্দিরটাকে নির্মাণ করা। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসুন, এই মন্দির দর্শন করুন, মন্দিরে পুজো অর্চনা করুন এবং এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে, আপনারা প্রসাদ গ্রহণ করুন। আপনারা আসুন, সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। এই মন্দির মোটামুটি কত বছর ধরে আপনি দেখছেন বা রয়েছে আর কি? 3 বছর। বেশ। আর এখানে এত মানুষ আসেন এবং এত বাৎসরিক অনুষ্ঠানে এত মানুষের সমাগম হয়, কীর্তন হয়, গোবিন্দর নাম হয়, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আর কি? এরা আসে, আনন্দ করে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে সবাইকে আমন্ত্রণ জানাতে চান যে আসার জন্য এখানে? হ্যাঁ।